সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা যেন। আশা করি ঘরে আছো, সুস্থ আছো। আমরা বাংলা বানানের নিয়ম অধ্যায় শেষ করার পরে বাংলা উচ্চারণের নিয়ম অধ্যায় শুরু করতে যাচ্ছি। বলা উচিত বাংলা ব্যাকরণের মধ্যে এই পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলা শব্দসমূহ শুধু এই অধ্যায়টি খুবই গুরুত্ব বহন করে। বাংলা উচ্চারণ নিয়ে আধুনিক যুগের প্রারম্ভে কেউ কেউ কাজ করলেও মান উচ্চারণ নিয়ে কাজ করেছিলেন কলকাতার আনন্দবাজার পত্রিকা এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার অনেক পরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রয়াত অধ্যাপক ডক্টর নরেন বিশ্বাস উচ্চারণের উপর প্রথম বই রচনায় প্রবৃত্ত হন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নরেন বিশ্বাসের গবেষণালব্ধ বাংলা উচ্চারণের 30,000 শব্দ সংবলিত একটি বই 80-র দশকে প্রকাশ করে। পরে বাংলা একাডেমিও নরেন বিশ্বাসের বাংলা উচ্চারণের বই প্রকাশের ভার নেয়। উল্লেখ্য, আমি যে উচ্চারণগুলো পড়াবো সেগুলো নরেন বিশ্বাসকৃত বই থেকেই অনেকগুলো নেওয়া। এখানে আরো উল্লেখ করা যেতে পারে, নরেন বিশ্বাসের বইয়ের শব্দের সংখ্যা কম। বর্তমানে আমাদের শব্দের সংখ্যা অনেক, বাংলা শব্দের সংখ্যা, সেগুলো সবগুলো নরেন বিশ্বাসের বাংলা উচ্চারণের নিয়মে পাওয়া যাবে না। সেগুলো ব্যবহারিক বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা উচ্চারণ অভিধান যে বইটি আছে সেই বইটি অনুসরণ করার পরামর্শ দিচ্ছি। তাহলে আজকের মূল পাঠে আসা যাক। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা উচ্চারণের নিয়ম বা সূত্র সমূহ এই অধ্যায় পাঠ শেষে তোমরা 3টি বিষয় সম্পর্কে অবগত হবে। প্রথমটি হচ্ছে বাংলা উচ্চারণের সূত্র বিবৃত করতে পারবে, দ্বিতীয়টি হচ্ছে উচ্চারণ বিশ্লেষণ করতে পারবে, আর তৃতীয়টি হচ্ছে ব্যবহারিক জীবনে প্রমিত উচ্চারণ করতে পারবে। মূলত এই উচ্চারণের অধ্যায়টি অপেক্ষাকৃত নবীন। 2014 সালে প্রথম এটি পাঠ্যভুক্ত করা হয়। এর অনেক আগে বাংলা প্রথম পত্রের গল্প কিংবা কবিতায় খুব সামান্য অল্প একটি শব্দের উচ্চারণ পাঠ্য করা হয়েছিল, কিন্তু এই বৃহৎ আকারে মূলত এই এখনই আমরা দেখতে পেলাম উচ্চারণ পাঠ্য হিসেবে আছে এবং আমরা আশা করব যে এ থেকে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। তো বাংলায় মোট ধ্বনি হচ্ছে 50টি। আমরা জানি এই 50টি ধ্বনি দুভাগে বিভক্ত। 11টি হচ্ছে স্বরধ্বনি আর 39টি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। বাংলা উচ্চারণ যদি আমরা লিখতে যাই, শিখতে যাই, পড়তে যাই, তাহলে এই স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনির বেশ কিছু ধ্বনি আছে যেগুলো লিখি এক বলি আরেক। সেগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নেওয়া দরকার। ঠিক আছে, তাহলে আমরা স্বরধ্বনি গুলো আগে একটু দেখি। অ, স্বরেও দুই ধরনের উচ্চারণ বাংলায় আছে, একটা হচ্ছে স্বরেও, আর একটা ও এর মতো হয়ে যায়। স্বরেয়া যা আছে তাই থাকবে, বায়ের কার চিহ্ন আকার আছে, রস্বই এর কার চিহ্ন রস্বইকার আছে, দীর্ঘই এর কার চিহ্ন, এই দীর্ঘইটা রস্বই হবে, দীর্ঘইটা রস্বই হবে, আর দীর্ঘইকারটিও রস্বইকার হয়ে যাবে। রস্বউ ঠিক আছে, এর কার চিহ্ন আছে রস্বউ, যা আছে তাই থাকবে, কিন্তু দীর্ঘ বাংলায় উচ্চারণ নেই, এটা রস্বইয়ের উচ্চারণ হবে। আবার দীর্ঘ উকারের উচ্চারণও যেহেতু বাংলায় নেই,
তাহলে এটা হ্রস্ব উকার হবে। তারপরে আসো রি। রি এর উচ্চারণ বাংলায় শুধু রি। এর দুই ধরনের উচ্চারণ আছে, একটা এ আর একটা দেখো স্বরীয় জফল আকার এ। ঠিক আছে, তারপরে ওই দেখো ওই এর উচ্চারণটা গঠনটা হচ্ছে কি স্বরেয় আর হচ্ছে রস্বই, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে এটা হবে ও রস্বই, অর্থাৎ রস্বইয়ের আগে স্বরেয়টা থাকলে ও হয়ে যাবে, ও ও এর মতো থাকবে। আর এটা তো কার চিহ্ন আছে আমরা জানি। তারপরে হচ্ছে ওই, না ওই না ও, ও ও এর গঠনটা হচ্ছে একরকম, উচ্চারণ আরেক রকম। দেখো স্বরেয় যোগ রস্ব উ, কিন্তু উচ্চারণটা হচ্ছে ও যোগ রস্ব উ। ঠিক আছে, এবার আসো ব্যঞ্জন ধ্বনিগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই, আমরা কি লিখবো, কিভাবে লিখবো। এই ক খ গ ঘ ঙ সবই ঠিক আছে। এই ঙটা যখন তুমি উচ্চারণে লিখবে তখন হসন্তযুক্ত ঙ লিখতে হবে। চ বর্গীয় যেটা আছে সেটাতে যেটা ইয়, সেটা অধিকাংশ ক্ষেত্রে দেখবা দন্তন্বয়ের মতো উচ্চারিত হয়। আর যেখানে এই দন্তন্বয়ের মতো উচ্চারিত হচ্ছে না সেখানে দেখবা যে দ্বিত্ব হচ্ছে এবং একটা চন্দ্রবিন্দুর ব্যবহার হচ্ছে। আমরা আপাতত এগুলো এইভাবে জানি, তারপরে যখন ব্যবহারিক জীবনে আসব আমরা শব্দগুলো সম্পর্কে, উচ্চারণ সম্পর্কে আরো ডিটেলস আলোচনা করব, তখন বিষয়টা আরো স্পষ্ট হবে। ট বর্গীয় ধ্বনির ট ঠ ড ড ঢ মূর্ধন্য, এই মূর্ধন্যের বাংলায় কোনো উচ্চারণ নেই, সুতরাং মূর্ধন্য থাকলে উচ্চারণে দন্তন্য লিখতে হবে। ত থ দ ধ দন্তন্য ঠিক আছে। প ফ ব ভ ম, ম যখন যুগ্ম হিসেবে থাকে তখন দেখবা কখনো কখনো ম হয়, কখনো কখনো ম না হয়ে আহ, এটা চন্দ্রবিন্দুর আকারও কখনো কখনো ধারণ করে। ঠিক আছে, এই কটা আমরা মুছে দেই। এবার আসো অন্তস্থ জ। ঠিক আছে, অন্তস্থ জ এর উচ্চারণ বাংলায় আসলে নাই, যেখানে অন্তস্থ জ আছে সেখানে বর্গীয় জ লিখতে হবে। এরপর আছে র ল তালব্যস্য। তালব্যস্য দেখো তালব্যস্যের দুই ধরনের উচ্চারণ হয় বাংলায়। একটা হচ্ছে তালব্যস্য, যখন এটার উচ্চারণ একেবারে ঠিক ইংরেজি এস এইচ এর মতো হবে, আর আরেকটি হবে দন্তস্ব, শুধু এস বা ডবল এস এর মতো যদি উচ্চারণ দেখো তাহলে কিন্তু এটা দন্তস্বের মতো উচ্চারণটা হবে। তারপরে আসো মূর্ধনস্ব। মূর্ধনস্বের উচ্চারণ সর্বত্র তালব্যস্যের মতো হয়। দন্তস্ব আসো, দন্তস্বের উচ্চারণ কখনো কখনো তালব্যস্যের মতো হয়, কখনো কখনো দন্তস্বের মতোই থাকে। হ অন্তস্তীয় ঠিক আছে। খণ্ডত, খণ্ডত এর উচ্চারণ হচ্ছে এই ত হসন্ত। একটু বলে নেওয়া দরকার, এই যে ত খণ্ডতটা হচ্ছে খণ্ডাংশ, অর্থাৎ দুইটা খণ্ডত মিলে একটা ত হতে পারে ত যখন উচ্চারণ করি, কিন্তু খণ্ডত যখন হচ্ছে হঠাৎ তখন ত এর পুরোটা উচ্চারিত হয় না। ঠিক আছে, আচ্ছা তাহলে আর একটু বিষয় দেখো, খণ্ডতের পরে আছে অনুসার। অনুসার আসলে এর কাজ করে। আমরা বলছিলাম টা হসন্তযুক্ত ব্যবহৃত হবে। তারপরে বিসর্গ, যদি বিসর্গ থাকে তাইলে শব্দের মধ্যেই বিসর্গ সাধারণত থাকে, শব্দের শেষে বিসর্গ ব্যবহৃত হয় না। এটা বাংলা একাডেমির নতুন নিয়মে, নতুন নিয়ম বলতে অনেক আগের নিয়মে এটা শব্দান্তে বিসর্গ বর্জিত হবে, সেটা মনে হয় আমরা পড়িয়েছি, তোমাদের মনে থাকার কথা তাই না। এবার আসো
তাহলে এটা ধ্বনিদীপ্ত হয়। যদি শব্দের মধ্যে বসে তাহলে ধ্বনিদীপ্ত হবে। আর চন্দ্রবিন্দু যেখানে আছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মতোই থাকবে, অসুবিধা নাই। ওকে, এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক আলোচনা। ঠিক আছে, মূলত এগুলো জানতে হবে, কারণ আমাদের উচ্চারণটা শুধু বলাতেই সীমাবদ্ধ না, এটা পরীক্ষায় আসে, পরীক্ষায় লিখতে হয়, তাই না? যেহেতু পরীক্ষায় লিখতে হয়, তাইলে আমাদের কি কি করতে হবে, কিভাবে লিখতে হয়, কোন ধ্বনিগুলো প্রতিবর্ণীকরণ করতে হবে সেই সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? ওকে, তাহলে স্বরধ্বনি উচ্চারণের সূত্র আমরা বিবৃত করার চেষ্টা করব। আমাদের আজকের প্রথম ক্লাস, উচ্চারণের প্রথম ক্লাসে আমরা স্বরধ্বনি উচ্চারণের সূত্র বিবৃত করব। এর মধ্যে স্বরধ্বনির মধ্যেও তো শুধু স্বরেও এরই বিচিত্র উচ্চারণ আছে, এবং স্থান ভেদে শব্দের প্রথমে যদি এই উচ্চারণের ব্যত্যয় ঘটে, এই এখানে অ থাকলে সেটাকে আমরা আদ্য অ বলি, মধ্যে থাকলে এটাকে মধ্য ও বলি, অন্ত বা শেষে থাকলে এটাকে অন্ত অ বলি। তোমরা খুব অবাক হবে, অয়ের যে উচ্চারণের সূত্রগুলো সেখানে অনেকগুলো, অর্থাৎ এই আদ্যয়ের উচ্চারণের সূত্র আছে 8টি, মধ্যয়ের উচ্চারণের সূত্র আছে 3টি, অন্তয়ের সূত্র আছে অন্তত পক্ষে 11টি। অর্থাৎ এই আদ্য মধ্য অন্ত এই উচ্চারণের সূত্রই আছে 22টি। ঠিক আছে, সুতরাং আজকে আমরা স্বরেয় ধ্বনির উচ্চারণ দেখার চেষ্টা করব। প্রথমত স্বরবর্ণ উচ্চারণের কিছু কথা আছে, সেই কথাগুলো শেষ করে তারপরে আমরা আদ্য ও উচ্চারণের যে সূত্রগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। তাহলে তাহলে দেখি আমরা একটু। আচ্ছা, স্বরধ্বনির কথা বলছিলাম আমরা। স্বরবর্ণের উচ্চারণের নিয়ম বা সূত্রগুলো। বাংলা লিখিত ভাষায় ব্যবহৃত স্বরের উচ্চারণ রূপ কিন্তু দুটো, তাই না? এই দুইটা কেমন সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। আমরা এখানে দেখাচ্ছি, বাংলা লিখিত ভাষায় ব্যবহৃত স্বরের উচ্চারণ রূপ হচ্ছে দুটি, তাই না? এর একটি দেখো, আমরা বলছি এর স্বরেও একটা হচ্ছে অর্ধবিবৃত স্বরধ্বনি, অন্যটি ওকারের মতো উচ্চারিত হয়। যেমন এই যে আমরা এখানে দেখেছি স্বরেও তো, এটা লিখি কিন্তু উচ্চারণে হয়ে যায়, উচ্চারণে কি হয়, অত। তাই না? আচ্ছা, অত, তারপরে ধরো আছে শত, কিন্তু উচ্চারণ শত। এমনই কত, উচ্চারণটা হলো কত। মত, মত ওকার, যেভাবে ঠিক উচ্চারণ করো সেভাবে, তাই না? তারপরে ধরো আরো বেশ কিছু শব্দ আমরা নিচ্ছি, যেমন শব্দ। একটু লক্ষ্য করো যে শব্দগুলো বিশ্লিষ্ট বা ভেঙে আমাদের দেখাতে হয় উচ্চারণে। শব্দ, এই বয়ের কম উচ্চারণ হয়, এই কারণে এখানে একটা হসন্ত দিতে হবে। বর্তমান, বর্তমান তুমি ভেঙে দিতে হবে, বর তো মান, এই রয়ের নিচে হসন্ত হবে, মান নয়ের নিচে হসন্ত হবে, বর্তমান। এখানে প্রতিটি শব্দের আদ্য অয়ের উচ্চারণ একেবারে অবিকৃত দেখো। ঠিক আছে, আদ্য অয়ে যে অটি আছে এটা কখনো দেখা যায় কখনো দেখা যায় না, তাতে কিছু যায় আসে না। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথম অ যদি থাকেও সেটা একেবারে অবিকৃত অবস্থায় আছে।
তাই না? তবে দেখো অ এর পরে এমন কিছু ধ্বনি আছে যেগুলোর প্রভাবে এই ১ম অটা ওকারের মতো হয়ে যায়। যেমন ধরুন একটা শব্দ আমি লিখলাম ধরো, ধরুন। দেখো এটার উচ্চারণ যখন তুমি করো তখন কিন্তু উচ্চারণটা এমন হয়ে যাচ্ছে। ধরুন, অরুণ, তরুণ ধরো ত ওকার তাইলে হবে কি ত ওকার, র রস্যইকার, দন্তন্য। তোমাদের মনে থাকার কথা এই যে মূর্ধন্যটা বলছি মূর্ধন্যের কোনো উচ্চারণ বাংলায় নেই। এই কারণে তোমাকে লিখতে হবে দন্তন্য। এই কারণে আমি লিখেছি তরুণ। আরো এমন কিছু শব্দ আমরা দেখাই, যেমন অরুণ, সরেয়, র রস্যইকার ন। মূর্ধন্য কিন্তু যখন তুমি উচ্চারণ লিখবে তখন এই অটা ওই র রস্যইকারের জন্য হয়ে যাবে অরুণ। এখানে মূর্ধন্য হয়ে গেছে দন্তন্য, তাই না? বরুণ লেখাটা এইভাবে কিন্তু দন্তন্য, মূর্ধন্য না। আবার দেখো লিখলা অতি কিন্তু উচ্চারণ করছো কি দেখো, অতি। লিখলা জ্যোতি, যদি ঠিক আছে যদি লেখো কিন্তু উচ্চারণ করছো যদি। ওকার তো হচ্ছেই, ওকারের পাশাপাশি তোমাদের মনে থাকার দরকার এই যে জটা আমরা আগে লিখেছি অন্তস্থ জয়ের কোনো উচ্চারণ বাংলায় নেই, এই কারণে বর্গীয় জ হয়ে গেছে। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে আমরা আরো দেখি, পতি, সতী, নদী। হ্যাঁ, ধরো আমি আরো লিখলাম পতি, উচ্চারণ হয়ে যাবে প ওকার তর শিকার। সতী হয়ে যাবে। এইবার এখানে একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে যে স্যার এখানে দন্তস্ব আর এখানে তালব্যস্য কেন? ওই যে বলছি তালব্যস্যের দন্তস্ব থাকুক, দন্তস্বের উচ্চারণ যদি ঠিক তালব্যস্যের মতো হয়, হয়, তাহলে তালব্যস্য হবে। আর যদি হয় তাহলে দন্তস্ব হবে। ঠিক আছে? আচ্ছা নদী কিন্তু আমি লিখলাম নদী। এখানে লিখলাম দীর্ঘ ইকার, এখানে হয়ে গেছে হ্রস্ব ইকার। এটা আমরা আগেই দেখিয়েছি তোমাদেরকে। অদ্য, এই যে জফলা, জফলা থাকলে কিন্তু শব্দের শেষে জফলা থাকলে ঠিক যেটার শেষে গিয়ে জফলাটা উচ্চারিত হয়েছে সেটা দুইবার উচ্চারিত হয়। অর্থাৎ এখানে জফলার কারণে দুইবার উচ্চারিত হবে। আর প্রথমটা ওকার হয়ে যায়, অদ্য। তেমনি আরো আছে গদ্য, এটা ধরো হইতে পারে গদ্য, পদ্য, সদ্য, মধ্য, এগুলো সব একই রকম উচ্চারণ, বুঝছো? সব একই রকম উচ্চারণ হবে, এই উচ্চারণের কোনো ব্যত্যয় ঘটবে না। ওকে, গদ্য, মধ্য, পক্ষ, বক্ষ, এগুলো অনেকগুলো আছে। আচ্ছা তোমাদের বলে নেওয়া দরকার উচ্চারণ নিয়ে কিন্তু বেশ ঝামেলাও আছে। অর্থাৎ ওইটাকে আমরা বলছি পণ্ডিতদের মতামত আর কি। হ্যাঁ, পণ্ডিতদের মতামত হিসেবে এই অটা, এটা একটা ধ্বনি, আবার ও একটা ধ্বনি। অ যখন ও এর মতো উচ্চারিত হয়
তখন আসলে এটা একটা স্বতন্ত্র ধ্বনি। হ্যাঁ? এটাকে ইংরেজিতে আমরা ফোন বা ফোনিম বলি। PHONEME, হ্যাঁ? ফোন বা স্বতন্ত্র ফোনিম বলি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই ওকে আসলে একটি স্বতন্ত্র ধ্বনি হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছেন। এটা মূল ধ্বনি তিনি বলছেন। কারণ এটা থেকে এটা আসছে, আসলে কি হবে? এটাও তো আমাদের আছে। বাংলা ভাষায় শব্দের আদি, মধ্য এবং অন্তে ব্যবহৃত এই অ নানাবিধ কারণে প্রমিত বা মানসম্মত উচ্চারণের সৌকর্য বিধান হেতু কখনো পূর্ণ ওকার, অর্ধ ওকার কিংবা ওকার স্পর্শযুক্ত, অর্থাৎ স্পর্শযুক্ত যেটা সেটা হচ্ছে আলতো ভাবে, তাই না? হ্যাঁ, তো আলতো ভাবে যেগুলো হয় সেগুলোর কথা আমরা বলছি, উচ্চারিত হয়, সর্বত্র হয় না। হয় বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ কারণে শব্দের আদ্য, মধ্য এবং অন্ত এর ওকার রূপে বা ওকারের মতো যেখানে যেখানে উচ্চারিত হয় তার বেশ কিছু সূত্র আমরা এখন বিবৃত করব। আমরা সম্ভবত তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে যে আদ্য অ, মধ্য অ, অন্ত অ এগুলোর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা তোমাদের জন্য এখানে নিয়ে আসছি। এগুলো পরীক্ষায়ও আসে এবং ব্যক্তিগত বা ব্যবহারিক জীবনে এগুলো দরকার আছে, তাই না? তাইলে প্রথমত আমরা দিব আদ্য অ, ঠিক আছে? তাহলে আদ্য অ উচ্চারণের কি কি সূত্র আছে সেই সম্পর্কে আমরা একটু এখন জানবো। আমরা প্রথমত কিছু সূত্র দেখাই। এই যে আদ্যয়ের যে উচ্চারণের সূত্রগুলো বলছি যে অন্তত পক্ষে ৮টি উচ্চারণের সূত্র আছে। সেই ৮টি উচ্চারণের সূত্রের মধ্যে আমরা এখন চলে যাই। হুম? তাহলে প্রথম সূত্রটি হচ্ছে আমরা এভাবে বিবৃত করতে পারি। প্রথম সূত্র স্বরেয় যোগ রস্বই ওই, স্বরেয় যোগ রস্বই ঔ। তাহলে আদ্য এর কথা বলছিলাম না? এই আদ্য এর উচ্চারণের ৮টি সূত্র আছে। এই ৮টি সূত্র আমরা বিবৃত করব। আমরা পড়ব। প্রথম সূত্রটির কথা বলছিলাম আমরা, শব্দের আদিতে, শব্দের প্রথমে যদি স্বরেয় থাকে, এর পরে যদি দেখো রস্বই বা তার কার চিহ্ন থাকে বা হ্রস্ব উ তার কার চিহ্ন থাকে, হ্যাঁ, দীর্ঘ ই দীর্ঘ উ থাকতে পারে, ঠিক আছে? দীর্ঘ ই বা তার কার চিহ্ন থাকে, দীর্ঘ উ বা তার কার চিহ্ন থাকে। হুম? তাহলে এই আদ্য অ-টি একেবারে ওকারের মতো উচ্চারিত হবে। এইটা প্রথম সূত্র। ঠিক আছে? এটার বেশ কিছু উদাহরণ তোমরা দেখো। উদাহরণগুলো আমরা এদিকে দিচ্ছি। অভিধান, অভিধান। এই দেখো স্বরের পরে হ্রস্ব ইকার আছে। এই কারণে স্বরেটা ওকারের মতো হয়ে যাবে। উচ্চারণ তুমি কি করছো? অভিধান। এইভাবে। অভিযান। হ্যাঁ, লিখবা অভিযান, কিন্তু উচ্চারণ কি হচ্ছে দেখো। অভিপুঞ্জ, অভি, হসন্ত দিলে তোমরা নম্বর, না দিলে নম্বর পাবে না। আচ্ছা, এই অংশ মুছে দিয়ে আমরা অনেকগুলো উদাহরণ দেওয়ার চেষ্টা করি। এই শুধু স্বরের পরে হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ থাকলে যে শব্দের আদিতে স্বরেও থাকে সেটা যে ও হয়ে যায় তার উদাহরণ। অতি, অতি। দেখো অসি, কিন্তু তোমাকে লিখতে হবে অসি তালব্য শ। উচ্চারণ যে বলছিলাম অসি। অভিমান, কিন্তু উচ্চারণ হচ্ছে অভিমান। হসন্ত দিতে হবে।
যদি রসইকারের প্রভাবে এগুলো হচ্ছে পতি, পতি, রতি, উদাহরণ অনেকগুলো উদাহরণ নাও। রতি, মতি, রসইকার দিয়ে, মৌকার তরসইকার। গতি হবে গহৌকার তরসইকার। ঠিক আছে, তারপরে আরো আসো, অধিকার, উচ্চারণ হচ্ছে অধিকার। অতীত, এবার দীর্ঘ ইকার গুলো দেখি কি হয়। অতীত হয়ে গেল অতীত, দুটি পরিবর্তন, একটা স্বরেও হয়ে গেছে ও, তাই না, আর দীর্ঘ ইকারটা হয়ে গেছে হ্রস্ব ইকার। একটু মনে রাখতে হবে, অধীন দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হয়ে যাবে অধীন। নয়ের নিচে হসন্ত দিও, এ তয়ের নিচে হসন্ত আছে। তারপরে হচ্ছে সতী, তয় দীর্ঘ ইকার কিন্তু উচ্চারণ হয়ে গেছে সতী। করি, তো লিখতে হবে হ্রস্ব ইকার দিয়ে। গভীর, দীর্ঘ ইকার আছে, হ্রস্ব ইকার হবে, রয়ের নিচে হসন্ত দিও। মনীষা, ম ওকার নর শিকার তালব্য আকার, দন্ত যে তালব্য হয়ে যায়, এটা আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। আরো কিছু উদাহরণ নেই। নদী, ননি, এগুলো সবই দন্তন্য কিন্তু। বউ, ওই যে রসউ আছে, এই কারণে ওকার দিয়ে হবে। মৌ, ম ওকার রসউ, মৌ। তাহলে রস্ব ইকার দিয়ে দেখালাম, দীর্ঘ ইকার দিয়ে দেখালাম, রস্ব উ দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, দীর্ঘ উ দিয়ে এবার দেখো অনুকূল। তাহলে ও নু ক রসউকার, এই যে দীর্ঘ উকার কিন্তু এই দীর্ঘ উকার রস্ব উকার হয়ে যাচ্ছে অনুকূল। ঠিক আছে, অনুমান, অনুমান, বসন্ত দিতে হবে। এখন তো গরুর উচ্চারণ গরুই, কিন্তু আগে এইভাবে লিখতাম আমরা, তাই না? এখন গ উকার রস্ব উকার, গরু, অবশ্য উচ্চারণ অনুযায়ী লিখাটা। আরো কিছু উচ্চারণ আছে। মরু, ওই রস্বকার জন্য ম উকার রস্বকার হয়ে গেছে, হ্যাঁ? মরু। তারপরে বধূ, দীর্ঘ উকার দিয়ে আছে, ব উকার ধরস্বকার, বধূ। ময়ূর, দীর্ঘ উকার দিয়ে লিখতে হয়, কিন্তু উচ্চারণে হ্রস্ব উকার, তাই না? রয়ের নিচে হসন্ত লাগবে। ময়ূর। উদিত, এখানে এই কটা মুছে দিই। তাহলে অনুদিত, অনুদিত। সুতরাং আমরা যে সূত্রটা পড়লাম, সেই সূত্রটা ছিল স্বরের পরে যদি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ থাকে, তাহলে শব্দের আদিতে যে ধ্বনিটি আছে সেই ধ্বনিটি
হ্যাঁ, স্বরেয় ধ্বনিটি ওকারের মতো উচ্চারিত হবে। এটা যে সর্বক্ষেত্রে সত্য তা কিন্তু না। ঠিক আছে? আরো কয়েকটা আম সূত্র আমরা আলোচনা করার পরে তারপরে ব্যতিক্রমগুলো দেখব। এখানে কিন্তু বেশ ভালো ব্যতিক্রম আছে। ওকে? তাহলে আসো এবার আ ২ নম্বর যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা একটু দেখার চেষ্টা করি। ২ নম্বর সূত্র। সেটা কেমন? শব্দের আদিতে যদি স্বরেও থাকে, এরপরে যদি জ ফলা থাকে, এই জ ফলার প্রভাবে আদ্য অটি ওকারের মতো উচ্চারিত হবে। ঠিক আছে? কিভাবে? একটু দেখে নিই। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন অদ্য একটা শব্দ আমরা নিলাম। স্বরেও লিখলাম কিন্তু যখন উচ্চারণ করতে যাই তখন কিন্তু স্বরেওটা স্বরেও থাকলো না। কি হয়ে গেল ওটা? অদ্য। আবার এই কথা বলেছি যদি জ ফলা থাকে, এই জ ফলার প্রভাবে ঠিক যেটার আ আগে জ ফলার আগে যে ধ্বনিটা থাকবে, সেই ধ্বনিটা কিন্তু ২ বার উচ্চারিত হয় বা ধ্বনিযুক্ত হয়। অর্থাৎ এই জ ফলার আগে দ আছে, দ দেখো ২ বার করে উচ্চারিত হয়েছে। আর যখন একই মানের দুটি ধ্বনি পরস্পর বসে, তখন ১ম টা কম উচ্চারিত হয়, দ্বিতীয়টা একটু বেশি উচ্চারিত হওয়ার জন্য আমাদের জিহ্বা খুব দ্রুত গতিশীল হয়, সামনের দিকে ধাবিত হয়। এই কারণে ১ম ধ্বনির সাথে একটা হসন্ত দিতে হয়। এটা একবারে আ পুরোপুরি সত্য নয়। কখনো, কখনো এমনও হতে পারে ২য় টাতে গিয়ে আমার জিহ্বা একেবারে থেমে গেছে। ঠিক আছে? অর্থাৎ যে বদ্যাক্ষরের রূপ নিয়েছে। সেই ক্ষেত্রে আবার ভিন্ন হিসেব আছে। তাহলে আমরা এই ২য় যে নিয়মটা, এই নিয়মের বেশ কিছু সূত্র, একটা সূত্র দেখলাম, বেশ কিছু উদাহরণ আমরা এখন দিব। এই উদাহরণগুলো খুবই কার্যকরী। যেমন অন্য, তাইলে হবে অন্য। বুঝতেই পারছো এখানে একটা হসন্ত হবে। অত্যন্ত, অত্যন্ত। দেখো যেখানে, যেখানে হসন্ত হচ্ছে, অত্যাচার, অত্যাচার, হসন্ত, হসন্ত। কন্যা, তারপরে ধরো কল্যাণ। এই শব্দটির মধ্যে একটু ঝামেলা আছে। হ্যাঁ? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একই এই ধ্বনি, একই শব্দ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের উচ্চারণ আছে। এটা কল্যাণও হতে পারে, আবার কেউ, কেউ উচ্চারণটা এইভাবে করে। করলেন। অর্থাৎ জ ফলাটা কেউ, কেউ দিয়েই ব্যবহারটা করে। সুতরাং ২ টাই কিন্তু এখানে শুদ্ধ। তুমি যদি এভাবে বলো, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। হ্যাঁ? কোনটাই অশুদ্ধ না। তারপরে হচ্ছে বন্যা, অধ্যক্ষ, একটু লক্ষ্য করো শব্দগুলো। কথ্য, কথ্য, গদ্য, পদ্য, গণ্য, মূর্ধন্য ণ দিয়ে। আবার এটা ধন্য, এটা দন্তন্য দিয়ে। বন্য, ঠিক আছে? তাহলে বন্যা। দেখো
বসন্ত কোথায় কোথায় বসে? অধ্যক্ষ। একটু বলে নেওয়া দরকার, এই যে ক্ষীয়টা তুমি ব্যবহার করো, এটা শব্দের প্রথমে হলে কিন্তু শুধু ক্ষয়ের মতো ব্যবহার করো, দেখো। আর যদি মধ্যে হয় তাহলে ক খয়ের মতো উচ্চারণ করো, সেখানে কয়ের নিচে বসন্ত হবে। আর শেষে হইলেও ক খয়ের মতো উচ্চারিত হয়। এই দেখো ক খয়ের মতো উচ্চারিত হচ্ছে। তাহলে কথ্য, কথ্য, এই তো আছে বসন্ত। গদ্য, গদ্য। আচ্ছা, তারপরে হচ্ছে পদ্য, গণ্য, ধন্য, বন্য, নয়ের। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, আমি ঠিক করে দিচ্ছি। বন্য, দিলাম বন্য, জন্য, পণ্য, সদ্য, তারপরে ধরো এগুলো মুছে দেই। সভ্য, সত্য, সন্ধ্যা। না, সত্য পর্যন্তই। সন্ধ্যা, সজ্জা এগুলো দেওয়া যায়। সন্ধ্যা, সজ্জা। আচ্ছা, এবার দেখি জন্য তাহলে কি হচ্ছে। জন্য, পণ্য, পুংস। দেখো সভ্য উচ্চারণ যেমন হচ্ছে। সত্য, সন্ধ্যা, সজ্জা, সরি, সজ্জা। ওকে, তাহলে আমরা দ্বিতীয় যে নিয়মটি, সেই নিয়ম সম্পর্কে ভালোই জানলাম। সেটা হচ্ছে শব্দের প্রথমে, শব্দের আদিতে স্বরেয় থাকলে, স্বরের পরে যদি জফলা থাকে, তাহলে আদ্য অটি ওকারের মতো উচ্চারিত হয়। তবে আর কিন্তু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম গুলো এখন আমরা একটু দেখাবো। যেমন সন্ধ্যা বলছি, কিন্তু বন্ধা হবে না, হবে বন্ধা। যেমন বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তাহলে এটা বন্দ্যোপাধ্যায় হবে না, এটাও হবে বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়। ওকে, যেমন আরো আছে বধ্যভূমি, বদ্ধ ভূমি, এটা বধ্যভূমি হবে না, বদ্ধ ভূমি, ঠিক আছে? যেমন অন্ত্যেষ্টি ক্রিয়ার অন্ত্যেষ্টি,
ঠিক আছে? এগুলো আমাদের আমরা জানি এগুলো কি হয়, তাই না? ওকে, তো এবার আসো ৩ নম্বর যে একটা নিয়ম আছে, ৩ নম্বর নিয়মটা সম্পর্কে আমরা একটু আলোচনা করি। ৩ নম্বর নিয়মে কি আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। নিয়ম ৩ সহজে নিয়মটা হচ্ছে শব্দের আদিতে যদি স্বরেও থাকে, এরপরে যদি ক্ষীয় থাকে তাহলে অটি ওকার হয়ে যাবে, ওকারের মতো হয়ে যাবে অথবা স্বরের পরে যদি জয় ইয় থাকে তাহলে আদ্য অটি ওকারের মতো উচ্চারিত হবে। প্রত্যয় ব্যবহারিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ৫৪ পৃষ্ঠায় দ্রষ্টব্য। তোমরা বিষয়টা দেখতে পারো। এইভাবে দেওয়া নাই, এটা হচ্ছে তোমাদের শেখানোর জন্য বা বোঝানোর জন্য সহজ পদ্ধতি। স্বরের পরে যদি ক্ষীয় থাকে অথবা জয়ীয় থাকে তাহলে আদ্য অটি ওকারের মতো উচ্চারিত হয়। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি। এর চেয়ে এর মধ্যে আবার একটু কথা বলে নেওয়া দরকার, সেটা মনে হয় ভালো হয়। যেমন এই সম্পর্কে আমরা বলেছিলাম যদি শব্দের আদিতে হয় তাহলে দেখো ক্ষয়, ক্ষতি ঠিক ক্ষয়ের মতো উচ্চারিত হয়। কিন্তু যখন মধ্যে বা শেষে উচ্চারিত হয় তখন কিন্তু উচ্চারণটা ক, খ এর মতো উচ্চারিত হয়। যখন ক, খ এর মতো উচ্চারিত হয় তখন কিন্তু এই ক এর সাথে একটা হসন্ত যুক্ত হয়। আবার জয় ইয় যেখানে আছে সেখানে যদি এটা শব্দের প্রথমে থাকে তাহলে শুধু গ এর মতো উচ্চারিত হয়। হ্যাঁ, জয় ইয় এটা গ এর মতো উচ্চারিত হয়। যদি এটা শব্দের মধ্যে বা শেষে থাকে তাহলে উচ্চারণের মধ্যে ব্যত্যয় ঘটে। কি ঘটে আমরা একটু দেখি। এটা হচ্ছে যদি শব্দের এই মধ্যে বা শেষে, প্রথমে তো গ, আর মধ্যে বা শেষে যদি হয় তাহলে গ, গ, অর্থাৎ একটা গ হবে হসন্তযুক্ত, তারপরে ধ্বনিযুক্ত আর কি, তাহলে গয় জ ফলা, আবার এটার উপরে চন্দ্রবিন্দুও লাগবে। ঠিক আছে? গয়ে গ, তাহলে গ গ, উচ্চারণ হচ্ছে গ গ। হ্যাঁ, এইভাবে উচ্চারণটা আমরা একটু দেখি। এইবার তাহলে অনেকগুলো উদাহরণে যাই আমরা। উদাহরণগুলো শিখলে যে নিয়মটা আছে নিয়মটা আমরা মনে রাখতে পারবো। অক্ষ, অক্ষাংশ, দক্ষ, যক্ষ, হ্যাঁ, লক্ষণ, এটা মূর্ধন্য ণ। তারপরে লিখি আমরা ভক্ষণ। ক্ষের পরে মূর্ধন্য ণ হয়, কেন হয় সেই সম্পর্কে আমাদের আগে জানা আছে। যজ্ঞ, হ্যাঁ, তারপরে আছে লক্ষ্য, কক্ষ, হ্যাঁ, পক্ষ, দক্ষ, রক্ষ ইত্যাদি আর কি। বক্ষ। আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে? পক্ষ, পক্ষাংশ, দক্ষ, যক্ষ, লক্ষণ, ভক্ষণ,
হসন্তগুলো দিতে হবে। যোগ্য, এই যে চন্দ্রবিন্দুর ব্যবহারটা এখানে আসলো। লক্ষ্য, কক্ষ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেছে আমাদের 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মের দুই একটা ব্যতিক্রম আছে। অবশ্যই ব্যতিক্রম নিয়ে কথা বলতে হবে, কারণ বাংলাদেশের সর্বত্র সব মানুষ এক ধরনের উচ্চারণ করে না। উত্তরবঙ্গের মানুষ যে সুন্দর উচ্চারণ করে, হয়তো দক্ষিণবঙ্গের মানুষ এর চেয়ে কম সুন্দর উচ্চারণ করে। না, উচ্চারণের মধ্যে যে বিষয়টা লক্ষ্যযোগ্য সেটা হচ্ছে আঞ্চলিকতা। তো আঞ্চলিকতার বিষয়টা কিন্তু সুন্দর। এই কারণে এখন দেখবা যে আঞ্চলিকতা নিয়ে অনেক, অর্থাৎ নাটকে আঞ্চলিকতা নিয়ে আসা হয়েছে সেই কারণেই। আচ্ছা, ব্যতিক্রমের কথাটা বলছিলাম কি, এটা হচ্ছে একটা শব্দ লক্ষণ। এটা হচ্ছে রোগের লক্ষণ। ধরো এটার উচ্চারণ আমরা লিখলাম লক্ষণ, তাই না? কিন্তু রামের ভাই লক্ষণ, এটা এই কেবল এখানে বললাম আমরা লক্ষণ, কিন্তু রামের ভাইয়ের ক্ষেত্রে বললাম আমরা লক্ষণ। এই যে চন্দ্রবিন্দু আছে এখানে, তোমরা নিশ্চয়ই জানো এই ক্ষীয়র সাথে যদি ম উচ্চারিত হয় তাহলে এখানে কি কি আছে, অন্তত এখানে 3টি ধ্বনি আছে, তাই না? ক যোগ মূর্ধন্য ষ যোগ ম। তো ময়ের উচ্চারণ যদি না হয় বাংলায়, ময়ের উচ্চারণ না হলে ওই চন্দ্রবিন্দুর ধ্বনিটি থাকবে। আর যদি উচ্চারণ হয় তো হয়ে গেল, না হলে ও চন্দ্রবিন্দু। আর সংস্কৃতে বা হিন্দিতে যে উচ্চারণটা সেটা সেখানে লক্ষণ বলে না, হ্যাঁ সেখানে লক্ষ্মণ বলে। সেখানে যে ক্ষীয়র উচ্চারণ ক আর স, সেই উচ্চারণও কিন্তু করে, আমরা সেটা বাংলা করি না। ঠিক আছে, তাহলে ব্যতিক্রম গুলো লক্ষণ। আরেকটা শব্দ আছে যেমন যক্ষা, তাই না? এই যে যক্ষাটা কিভাবে ক্ষীয়র সাথে ম, তাইলে তোমাকে লিখতে হবে যক্ষা। এই ক্ষয়ের উপরে চন্দ্রবিন্দু আছে, যক্ষা। এখানেও লক্ষণীয় বিষয় হচ্ছে ক্ষীয় এর সঙ্গে অন্য বর্ণ যুক্ত হয়েছে বলে তার আগের স্বরেও এখানে ল আছে, অন্তস্থ আছে, প আছে, ওকার রূপে উচ্চারিত হচ্ছে না। ঠিক আছে, এটা একটু মনে রাখার বিষয় বটে আমাদের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে 4 নম্বর নিয়মে আমরা যাব এখন। 4 নম্বর নিয়মটা কি আছে একটু দেখি। নিয়ম 4, শব্দের আদিতে যদি স্বরেও থাকে আর ঠিক এরপরে যদি রিকার থাকে, এই তাহলে আদ্য অটি ওকারের মতো উচ্চারিত হবে। ঠিক আছে, উদাহরণ মসৃণ, দন্তন্য কিন্তু বাংলাদেশের কোন কোন অঞ্চলে কিন্তু এই মসৃণ, এই দেখবা যে এই রিকারের জন্য ধ্বনিদিত্য করে, যদিও সেটা সঙ্গত বা উচিত নয়। কিন্তু নয়ন বিশ্বাস দেখিয়েছেন যদি কেউ লিখে তাহলে সেটা আমাদের মেনে নিতে হবে, মসৃণ। এইবার দেখো, এই যে দন্ত উচ্চারণ কিন্তু স এর মতো, স। স বলতে কি বোঝাচ্ছি আমরা? স বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এটা কিন্তু তালব্য স না, ছও না। অর্থাৎ তালব্য স এবং ছ, এই দুইটার মাঝামাঝি একটা উচ্চারণ হচ্ছে দন্ত স। তাইলে উচ্চারণটা একটু লক্ষ্য করো আমি কিভাবে উচ্চারণটা করছি, তাইলে বুঝতে পারবে। উচ্চারণটা করছি আমি, এটা হচ্ছে স, স, এস এইচ, স। দেখো এটা বলছি
ছ ছ অর্থাৎ চ বর্গীয় ধ্বনি যেখানে চ ছ, তাহলে ছ। আর এটা উচ্চারণ করছি স স। সুতরাং তিন ধরনের উচ্চারণ আমরা লক্ষ্য করলাম। ঠিক আছে, ওকে। তাহলে আরো কয়েকটা উদাহরণ এখান থেকে নিতে পারি। মসৃণ, কর্তৃকারক, নিলাম কর্তৃকারক, বক্তৃতা, যকৃৎ। তাহলে কর্তৃকারক, কর্তৃকারক, বক্তৃতা, বক্তৃতা, যকৃৎ। যকৃৎ না যকৃত? বসন্ত না, যকৃত। যকৃত হবে না, যকৃত। ঠিক আছে, এ হচ্ছে 4 নম্বরের নিয়মের উদাহরণগুলো। আমরা এরপরে আসবো 5 নম্বর নিয়ম। নিয়ম 5, শব্দের আদিতে স্বরেও থাকলে স্বরের পর যদি র ফলা থাকে, এটা র ফলা, তাহলে এই আদ্য অটি ওকারের মতো উচ্চারিত হবে। যা বললাম এটা শব্দের আদির স্বরেও, এরপরে যদি র ফলা থাকে তাহলে আদ্য অটি ওকারের মতো উচ্চারিত হবে। ক্লিয়ার? তাহলে আমরা এবার একটু উদাহরণ দেই। যেমন উচ্চারণ হবে ক্রম, গ্রহ, লেখা এটা কিন্তু হবে গ্রহ, গ্রন্থ, হসন্ত দিতে হবে ব্রত, ভ্রম। হ্যাঁ, তবে শ্রম, দেখো লিখলা তালব্যস্য, উচ্চারণ করেছ দন্তস্বরের মতো। এই কটা মুছে আরো কয়েকটা উদাহরণ দিই। উদাহরণগুলো তোমরা ভালো করে দেখবে, এগুলো বস্তুত তোমাদের পরীক্ষায়ও আসে। প্রভাত, হসন্ত দিয়ে দ্রব্য, দুইটা ব একসাথে বসছে, প্রথম বটা কম উচ্চারিত হচ্ছে এই কারণে, তাই না? প্রকাশ, বসন্ত, প্রকাশ, তারপর প্রকৃত, প্রকৃত। ঠিক আছে, ভ্রষ্ট। আরো উদাহরণ দেই। এই যে এই ধ্বনিটা কিন্তু আমরা কি করে ফেললাম, এটাকে কিন্তু আমরা বিশ্লিষ্ট করে ফেললাম। আমরা বলছিলাম মূর্ধন্য ষ সর্বত্র তালব্যস্যের মতো উচ্চারিত হয়, তাই না? আর বিশ্লিষ্ট করে আমরা দেখালাম। ব্রজ, শ্রবণ। আরো দুইটা উদাহরণ দিই।
মূর্ধন্য শ্রবণ। দন্তন্য হইল তালব্য অবশ্য দন্তস্বর মতো হয়ে গেছে, উচ্চারণ যেমনটা ছিল আর কি, তাই না? স্রষ্টা। স্রষ্টা। এর মধ্যে কিন্তু দুই একটা ব্যতিক্রম আছে, যেমন ক্রয়। তুমি ক্রয় বলতে পারবা না, এটাকে বলতে হবে ক্রয়। লিখবা কিভাবে? ক্রয় লিখে একটা হসন্ত দিবা, হয়ে যাবে। আচ্ছা, এবার আসো নিয়ম ৬। যেসব রেফ যুক্ত শব্দের বানানে পূর্বে জফলা যুক্ত, অর্থাৎ একটা বিকল্প ছিল আর কি, বুঝছো? বর্তমান বানানে কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতির সিদ্ধান্ত যেটা ছিল আর কি, রেফের পর ব্যঞ্জন বর্ণে দিতে হয় না। জফলা ব্যবহৃত না হলেও সেসব শব্দের আদ্য অ সাধারণত ওকার মতো উচ্চারিত হয়ে থাকে। কিভাবে সেটা? এই যে পর্যন্ত, পর্যায়। তাহলে পর্যায়, এখানে হসন্ত, এখানে হসন্ত, পর্যায়। চর্যাপদ দেখো, তোমাকে লিখতে হবে এইভাবে, চর্যাপদ। পদের নিচে হসন্ত দাও, চর্যাপদ। আচ্ছা, আরো দুই একটা উদাহরণ নাও। মানে ঐশ্বর্য, সৌন্দর্য, আশ্চর্য, এই তিনটা উদাহরণ বেশ ইম্পর্টেন্ট, যেমন উচ্চারণের ক্ষেত্রে তেমনি পরীক্ষার জন্য। তো জানার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ওই যে আমরা আগেও বলেছিলাম সম্ভবত ঐশ্বর্য, 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 হ্যাঁ, তারপরে সৌন্দর্য, 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 তারপরে ছিল আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য। ঠিক আছে, ওকে। তারপরে আসি আমরা নিয়ম ৮। নিয়ম ৮-এ কি ছিল? না, নিয়ম ৭। এটা ভাষারীতির বিষয়ে আছে, এটাও কম গুরুত্বপূর্ণ নয়। সেটা কেমন দেখো, সাধু ভাষায় ব্যবহৃত পূর্ণাঙ্গ শব্দ কিংবা ক্রিয়াপদের বানানে ইকার আছে, কিন্তু চলিত ভাষায় সেই ইকার বহু ক্ষেত্রে বিলুপ্ত হলেও তার পূর্ববর্তী অ উচ্চারণ প্রায়শ ওকারের মতো উচ্চারিত হয়ে থাকে। যেমন করিবার, করবার, করবার, ধরিবার, ধরবার, ধরবার, মরিবার, মরবার, মরবার, করিল, করলো, তাই না? এই ধরনের এগুলো অবশ্য এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বহন করে না। এটা ছিল ৭ নম্বর নিয়ম। এবার ৮ নম্বর নিয়মে আমরা আসি। এটা হচ্ছে একাক্ষর যেই শব্দগুলো আছে সেই সম্পর্কিত আমাদের বয়ান বক্তব্য এখন, অর্থাৎ মনোসিলেবল। এই একাক্ষর যুক্ত যে শব্দগুলো আছে, শব্দের প্রথমে যদি স্বরেও থাকে, হ্যাঁ, তাইলে এরপরে যদি দন্ত ন থাকে, কোথাও কোথাও সে অ এর উচ্চারণ ওকারের মতো হয়। যেমন এখানে বেশ কিছু উদাহরণ দিই। যেমন মন, তোমাকে লিখতে হবে মন। বন আসলে হবে
বোন। জন হবে জন। তবে এ সমস্ত শব্দের উচ্চারণে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের উচ্চারণের কিছু পার্থক্য রয়েছে। কেবল এক অক্ষর বনের ক্ষেত্রে আমরা তর্কাতীত ভাবে মন বললেও বোন, জন এর ক্ষেত্রে আহ, কখনো কখনো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুনবা বনকে বনই বলছে, বোন বলছে না। বোন তো আবার বোন আছে, সিস্টার, তাই না? জনকে জনই বলছে, এক্ষেত্রে জন। এই কারণে নরেন বিশ্বাস লক্ষ্য করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই উচ্চারণগুলো নিয়ে সাধারণত বোন এবং জন এগুলো নিয়ে দ্বিধা বিভক্তি আছে। বাংলাদেশের সম্পদ অর্থে ধন উচ্চারিত হয় না বললেই চলে। সেক্ষেত্রে বাংলাদেশের উচ্চারণ প্রবণতাকে আমরা অনেক বেশি মূলানুগ মনে করতে পারি। অর্থাৎ কলকাতায় যে বাংলা উচ্চারণ করে তার চেয়ে আমাদের বাংলা উচ্চারণটা অনেক মূলানুগ এবং এটাকে আমরা বলবো মৌলিক হিসেবে ধরে নিতে পারি। আর এসব জায়গায় নয়ের পরিবর্তে মূর্ধন্য এলে যেমন অয়ের উচ্চারণ প্রায়শ বিকৃত হয় না, তেমনি আগে যে আমরা বলেছিলাম শব্দ সমাসবদ্ধ বা সন্ধি হলেও আদ্যয়ের অবিকৃত উচ্চারণে বিধেয়। যেমন গণ, গুণ হয় না কিন্তু, গণ, পণ, তাই না? তারপরে হচ্ছে কি গণ, পণ, রণ, ক্ষণ, জনরব, হ্যাঁ, জনগণ, হ্যাঁ, জনগণ, জনশ্রুতি, হ্যাঁ, বনবাসী, বনস্পতি, বনবিথি, ধনপতি, ধনাগার, ধন সম্পত্তি, মনোহর, মনোরম। দেখছো কতগুলো? আচ্ছা, তবে এই যে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম আদ্য এর উচ্চারণের ক্ষেত্রে ১, ২, ৩, ৪ নম্বর নিয়ম যেগুলো ঘটেছে, যদি সেই সকল শব্দটা নেতিবাচক হয়, নেগেটিভ হয়, নি, নে, না, নয় এইগুলো থাকে, তাহলে কিন্তু অনেকগুলো শব্দেই তোমরা দেখবে সেগুলো প্রথম অ এর যে অ এর পরে রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ কিংবা জফলা রফলা যা কিছুই থাকুক না কেন এই অ এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন অনিকেত, ঠিক আছে? তোমাকে অনিকেতই লিখতে হবে। অবিচার, উচ্চারণ তোমাকে অবিচারই লিখতে হবে। শুধু কি করতে হবে, এটা হসন্ত দিতে হবে। অনিবার, অনিবার, এর হয় নিঃসন্ত। অনিন্দ, অনিন্দ, ঠিক আছে? এমন আরো শব্দ আছে, আমরা আরো ২-৪টা জেনে নিই। সেটা কেমন? অনিয়ম, অসীম। এখানে আবার কথা আছে, কারো কারো নাম কিন্তু অসীম থাকে, আবার সীমাহীন অর্থেও ব্যবহৃত হয়। তাইলে এটা হওয়ার কথা ছিল সীমাহীন অর্থে অসীম, কিন্তু কারো নাম যদি হয়, তিনি যদি উচ্চারণ অসীম বলেন, তাহলে এটা দোষের কিছু নেই। অর্থাৎ পরীক্ষায় যদি আসে তাহলে তুমি অসীম বা অসীম যেটাই দাও না কেন হবে, অসুবিধা নেই। ওকে, তাইলে এমন আরো বেশ কিছু উদাহরণ তোমরা নিতে পারো, সেই উদাহরণগুলো দিয়েই আমরা শেষ করব। অধীর, অটুট, অধীর হবে ধরশিকে ধি, র, অটুট, ঠিক আছে? অনুন্নত, অকুল, দেখো কয় দীর্ঘ উকার আছে তারপরে অ এর হলো। অদৃশ্য,
অদৃশ্য। হুম? তাহলে মোটামুটি আজকে আমরা যে বিষয়গুলো দেখলাম, শুনলাম, বুঝলাম তা হচ্ছে এর ৩ টি বিষয় আছে। আদ্য, মধ্য, অন্ত। এর মধ্যে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর করে আমরা ৮ টি নিয়ম পড়েছি। ৮ টি নিয়মই ৮ রকমের আছে। তো আগামী ক্লাসে আমরা মধ্য এবং অন্ত এর নিয়ম সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। সে সম সেই সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য অনেক, অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।